মাত্র 4টে বিধানসভা আসনের জন্য উপনির্বাচন, তার একটা আবার রাজ্যের এক বর্ষিয়ান মন্ত্রী নেতা সাধন পাণ্ডে তার মৃত্যুর জেরে খালি হওয়া আসন, সেখানে উপনির্বাচন। সরাসরি লোকসভার নির্বাচনের সঙ্গে যোগ ছিল 3টে আসনে, রানাঘাট, বাগদা, রায়গঞ্জ। সে 3টে আসনেও নজিরবিহীন মারামারি, ছাপ্পা, রিগিং আর অবশ্যই 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 বিজেপি প্রার্থীকে দেখলেই বাধা, তারা অথবা গো ব্যাক স্লোগান। একটা নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে একটি দলের প্রার্থীর দেখতে যাওয়ার অধিকার নেই কোন বুথে কিভাবে ভোট হচ্ছে। এমন একটা অসাধারণ জঙ্গলের রাজত্বের জন্ম দিয়েছে তৃণমূল কংগ্রেস, আর এ রাজত্বেই বারবার ভোটে জিতে জনগণের ভোটে জেতার দাবি করে তৃণমূল কংগ্রেস। মানুষ নাকি তাদেরকে ভোট দিয়ে জিতিয়েছে। তা মা মাটি মানুষের উপরে ভরসার এমনই হাল যে উপনির্বাচনেও বোমাগুলি, সন্ত্রাস, আক্রমণ, রিগিং, ছাপ্পা, প্রার্থীর গাড়িতে ইট, সংবাদ মাধ্যমকে আক্রমণ, গো ব্যাক স্লোগান, প্রার্থীকে দেখলেই ঘিরে ধরা, এগুলো ছাড়া নির্বাচন করাটা তৃণমূল কংগ্রেস ভুলেই গেছে। ঠিক এখানেই আমার প্রশ্ন, এ রাজ্যে তৃণমূল কংগ্রেস থাকাকালীন, মানে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন একটা স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনও কি শান্তিপূর্ণভাবে হওয়া সম্ভব যে নয়, সেটা আপনি আমি প্রত্যেক নির্বাচনে টের পাই। ওই স্কুলের ম্যানেজিং কমিটি থেকে লোকসভা ভোট পর্যন্ত তৃণমূল কংগ্রেস এ রাজ্যের নির্বাচনগুলোকে যেভাবে পরিচালনা করে, আসলে নির্বাচন কমিশন না, এ রাজ্যের নির্বাচন পরিচালনা করে তৃণমূল কংগ্রেস। তাতে এটা স্পষ্ট হয়ে যায় যে এ রাজ্যে আসলে ভোটটা কে করে, কে করা। ভোট করানোর শব্দটা পশ্চিমবঙ্গের মানুষ যতটা শুনেছেন, বা বলা ভালো বোধহয় একমাত্র তারাই শুনেছেন। ভারতবর্ষের অন্য রাজ্যে ভোট হয়, এখানে ভোট করানো হয়, আর এই ভোটটা করায় নির্বাচন কমিশন নয়, অর্থাৎ সংসদীয় সাংবিধানিক গণতন্ত্র অনুযায়ী দেশের নির্বাচন পরিচালনাকারী সংস্থা নয়। এখানে এ রাজ্যে সব ভোটই করায় তৃণমূল কংগ্রেস। তাই এ রাজ্যের কোনো ভোটে অন্য কোনো দলের প্রার্থী নির্বাচনের ভোট বা বুথ ভোট গ্রহণ যেখানে হচ্ছে সেই এলাকা তার ধার কাছে যাওয়া তো অবশ্যই নিষেধ, বলতে পারেন বাড়ি থেকে বেরোনোই একরকম নিষেধ। আর এজেন্ট ওসব এ রাজ্যের কোনো বালাই নেই। তৃণমূল লড়বে, তৃণমূল দাঁড়াবে, তৃণমূল জিতবে, তৃণমূল প্রচার করবে, একমাত্র তৃণমূল আর তৃণমূলই থাকবে। বাকিদের জীবন নরক হয়ে গেলেও কোনো ক্ষতি নেই, তৃণমূল একা দাঁড়িয়ে থাকবে উন্নয়ন হয়ে 3 মাথার। এটাই এ রাজ্যের প্রশ্ন একটাই, এরপরেও এ রাজ্যের যে কোনো নির্বাচনে মানুষকে ভোট দিতে যেতে বলার অধিকার, নৈতিক অধিকার এবং প্রয়োজন, এর কোনোটাই তৃণমূল তো বটেই, এ রাজ্যের অন্য বিরোধী দলগুলোরও আছে কিনা, যারা কোনোভাবে এ রাজ্যের মানুষের জন্য, গণতন্ত্র প্রিয় মানুষের জন্য নিজের ভোট দিতে যেতে পারার অধিকারটুকু আজ পর্যন্ত সুনিশ্চিত করতে পারে। আসবো আজকের ভিতর, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। আরো একটা ভোট, আবারও গন্ডগোল। বাদ গেল না গুলি গোলা, সংবাদ মাধ্যমের ওপর আক্রমণও। বিজেপি যিনি প্রার্থী রয়েছেন তাকে কার্যত কিল, ঘুষি, চড় মারা হয়। জয় বাংলা স্লোগান দিয়ে আমার উপরে ওরা অ্যাটাক করেছে, ভীষণভাবে অ্যাটাক করেছে, আমার উত্তরে নিয়ে গেছে, ঘুষি মেরেছে। এই ঘটনা ঘটেছে এবং সেই জায়গা থেকে কিন্তু আমাদের গাড়িকেও কিন্তু অ্যাটাক করা হয়েছে। শুধু তাই নয়, একাধিকবার কিন্তু ইট দিয়ে মারার চেষ্টা। কার্যত এটা যে হাতের ছাপ, তারা যে বারবার হাত দিয়ে ধাক্কা মেরেছে সেটা কিন্তু একেবারে স্পষ্ট। যে কোনো মুহূর্তে বিজেপি প্রার্থী তিনি রক্তাক্ত হতে পারতেন, বা আমাদের কেউ সংবাদ মাধ্যমের কর্মী রক্তাক্ত হতে পারত। দেখতে পাচ্ছ কল্যাণ চৌবের গাড়ির সামনে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা
এই মুহূর্তে আবার সেই এক ছবি দেখো কল্যাণ চৌকের গাড়িতে লাথি এমন যা বাগাবে কাগজ করলেও আসবে কেন এখানে ৩০ নম্বর ওয়ার্ডে আসতে ফের গন্ডগোল। একটা উপনির্বাচন জেতার জন্য পুরো ফোর্স লাগিয়ে দিয়েছে, পুরো শক্তি লাগিয়ে দিয়েছে। এই যে যাচ্ছে লোকতন্ত্র গণতন্ত্র যাচ্ছে দফায় দফায়, যেখানে কল্যাণ চৌকে যাচ্ছেন সেখানেই বিক্ষোভ হচ্ছে। কেন দৌড়াচ্ছেন আপনারা? কেন আপনারা কি কারা? আপনারা কারা দেখতেই পাচ্ছে যে তৃণমূলের তরফ বহিরাগতরা বুথ কেন্দ্রে গেছিল। সেই ছবি তুমি দেখতেই পেলে যে তারা কিন্তু একদমই কিন্তু রিপাবলিক বাংলার ক্যামেরা থেকে কিন্তু পালিয়ে গেল। তুমি দেখতেই পেলে দৌড়ে যুদ্ধ পর্যন্ত পড়ে তুমি দেখতেই পাচ্ছ। এবং এই ঘটনা কিন্তু রায়গঞ্জের মানস ঘোষ বিজেপির প্রার্থী আসার পরে ঘটনা। ভোট চিত্র দেখো ভেঙেছে, ঢিল মেরে ভেঙেছে। আর এখানে দুটি ওয়ার্ডে পরপর দুটি বিজেপির পঞ্চায়েত সদস্য রাতের অন্ধকারে এদের বাড়িঘরগুলো ভাঙচুর করা হয়েছে। তুমি সামনে আসবে, ভিডিও জার্নালিস্ট প্রসন, ক্যামেরাটাকে ভালো করে গালটা দেখাও, গালটা রক্তাক্ত করেছে। এইটুকু বাচ্চা মেয়েটাকে ছাড়েনি, আঘাত করে। তারপর জানলা এসে ওই টালি ভাঙা ইট দিয়ে আঘাত করে। এর মধ্যে আমাকে দেখে পালাচ্ছে, তাড়াতাড়ি শুট কর, এখনই শুট কর। প্রতিটা অভিযোগই সেই শাসক দলের বিরুদ্ধে। তৃণমূলে যেন সেই ট্র্যাডিশন সমানে চলছে। ভোটে হিংসা, ভোট পরবর্তী হিংসা, সংগঠনে আর মামাটি মানুষে এতটাই অনাস্থা যে উপনির্বাচনেও ভোট ডাকাতি ভরসা। মাত্র 4টে আসনের উপনির্বাচনের ভোটেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ছাপ্পা রিগিংয়ে দেশের সেরা তৃণমূল। রিপাবলিক বাংলা। এখান থেকে আমার প্রশ্ন, আমি যে প্রশ্ন নিয়ে আজকের বিতর্ক শুরু করব, নির্বাচন শব্দটা তৃণমূল কংগ্রেসের কাছে আসলে কি অর্থ রাখে এ রাজ্যে? যারা সদ্য এই রাজ্যের লোকসভা নির্বাচনে, গোটা দেশের লোকসভা নির্বাচনে এই রাজ্যের 42-এর মধ্যে 29টা আসনে জয়ী ঘোষিত হচ্ছে। আমার প্রশ্ন, আমার প্রথম অগ্নিবাণ, ভোট শব্দটাই অবৈধ তৃণমূল রাজত্বে? ভোট শব্দটার যা মানে, সেই মানেটা যদি সত্যি প্রকাশ করতে চাই, তাহলে ভোট বলতে যা বোঝায় তার সঙ্গে তৃণমূল রাজত্বে কোনো ভোটেরই কি কোনো যোগ আছে, আদৌ কোনো সম্পর্ক আছে? আমার সঙ্গে উপস্থিত যারা, আমার একদম বাদিক থেকে মণিশঙ্কর চট্টোপাধ্যায় আইনজীবী এবং তৃণমূল কংগ্রেস সমর্থক, রয়েছেন অশোক ভট্টাচার্য কংগ্রেস মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন সপ্তর্ষি দেব সিপিআইএম নেতা, রয়েছেন ঝন্টু বড়াইক অধ্যাপক, এবং আমার একেবারে ডান দিকে রয়েছেন শতরূপা বিজেপি মুখপাত্র। এছাড়াও আমি কয়েকজন প্রার্থীকে অন্তত আজকে যোগাযোগ করার চেষ্টা করছি। তার মধ্যে রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্তও রয়েছেন। যদি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারি, অবশ্যই তাদের মুখেও শুনবো এবং আপনাদেরকে শোনাবো তাদের আজকের নির্বাচনে লড়ার অভিজ্ঞতা। মণিশঙ্কর বাবু, ভোট শব্দটা কি তৃণমূলের রাজত্বে অবৈধ? এই উপনির্বাচনের ছবি দেখে আপনার কি মনে হয়? না, তাহলে তো ভোটটা হতো না। যদি অবৈধ হতো, ভোট তো হয়েছে আজকে। প্রবলেমটা হচ্ছে, প্রথমে আমি বলি যে আজকে যে আলোচনাতে এই 4টে জায়গায় যে ইলেকশন হচ্ছে, তার মধ্যে কয়েকজন আছেন যারা বিজেপিতে ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন এবং তারপরে হেরে যান, এবং তারা হয়তো রিজাইন করেছিলেন বলে আজকে ভোটটা হচ্ছে। আমি প্রথমেই সেই সব মানুষকে ধন্যবাদ জানাবো, মানে আমি কোনো নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির হয়ে বলছি না, যে যারা বিজেপি ছেড়ে তৃণমূলে এসছেন বা তৃণমূলে ছেড়ে বিজেপি গেছেন, সেই সব প্রার্থীদিকে যে মানুষগুলো ভোট না দিয়ে হারিয়েছেন, তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাবো। কারণ এই ধরনের ঘটনা ঘটছে বলেই আজকে অন্য জায়গায় গিয়ে জিতে যায় বলেই মনে হয় আমাদের রাজনীতিটা এতটা কলুষিত হয়ে যাচ্ছে। কিন্তু সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় মানলেন কই? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমি এক তৃণমূল কংগ্রেসকে সমর্থন করি, তার মানে এই না যে তৃণমূল কংগ্রেসের কোনো খারাপ ঘটনা হয়, যদি অন্যায় কিছু হয়, সেটা আমি বলতে পারবো না বা বলার অধিকার নেই। নিশ্চয়ই আছে, সেটা যদি বলেন পলিটিক্যাল পার্টি বললাম, যে পার্টিগুলো, যে ক্যান্ডিডেটগুলো একটা ভোটে যেতে মানুষের রায় নিয়ে
তৎক্ষণাৎ নিজের পার্সোনাল কোনো বেনিফিট নেওয়ার জন্য অন্য একটা পার্টিতে যায়, সেই ক্যান্ডিডেটরা যখন হেরে যায় তখন অনেকে খুশি না হলেও আমি অন্ততপক্ষে খুব খুশি এবং সেই মানুষগুলোকে আমি ধন্যবাদ জানাতে পেরে গর্বিত। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে ভোটটা হচ্ছে, আপনি বলছিলেন যে একটা তো উপনির্বাচন, এতেও ঝামেলা। দেখুন, ভোট তো ভোটই, ঝামেলাটা তো কাঙ্ক্ষিত নয়। এবং ধরে নেওয়া হচ্ছে যে ঝামেলা যারা মারছে তারা তৃণমূল কংগ্রেস, যারা মার খাচ্ছে তারা বিজেপি বা তারা অন্য বিরোধী কোনো কংগ্রেস বা সিপিএম। এটা তো হতে পারে না। কে মারছে, কাকে মারছে, কোন দলে নির্দিষ্ট করে আমরা কিছু দেখতে পাচ্ছি না। আজকে বলছেন ভোটের পার্সেন্টেজে বিজেপি অনেকটা এগিয়ে তৃণমূলের কাছ থেকে, তাহলে মারামারিতে এগিয়ে তো বিজেপির থাকা উচিত। তাহলে বিজেপি যদি ভোটের পার্সেন্টেজে তারা যদি মারে, আপনি তাদের নামটা নিচ্ছেন না কেন? মানে ধরেই নেওয়া হবে যে শাসক দলই মারে, বিজেপি প্রার্থী মার খাচ্ছে না। আমি বলছি কে মারছে, কে মারছে? আজকে দেখেছিলাম সুভাষ সরকার, যিনি ভোটে হেরে গেছেন এইবার ইলেকশনে, কিছুদিন আগে সেই জেলার যিনি বিধায়ক বিজেপির দানা, তারা তো বিক্ষোভ করছিলেন যে তিনি কোনো কাজ করেনি, তাকে ঘেরাও করে রেখেছিল। ফলে নিজের দলের প্রার্থীকে, মানে নিজের দলের লোককে নিজের দলেরই লোক কোনো সময় যে হ্যাকেল করে না, মারপিট করে না, এটা তো আমরা দেখিনি। আমরা সব বাংলা জুড়ে আজকে, ফলে বাংলা জুড়ে আজকে মারছে বিজেপি। ফলে আমি বলছি যে যারা এইসব কাণ্ডগুলো ঘটায় তাদের দিকে কোনো পার্টিকে সমর্থন করতে গিয়ে সেই লোকগুলোকে সমর্থন করার তো কোনো মানে হয় না। কিন্তু এইরকম ঘটনা নয় যে যারা মার খাচ্ছে তারা শাসক দলের হতে পারে না এবং যারা মারছে শুধু তারাই শাসক দলের হবে। এই ন্যারেটিভটা চেঞ্জ করতে হবে। কারণ আমরা দেখেছি যারা বিজেপির নেতারা, আজকে দিলীপ ঘোষ কেন্দ্রীয় সরকার থেকে তার রাজ্য সভাপতি নেই, উনি যত ভালো সভাপতি হোক, উনার আমলে যতগুলোই এমপি এমএলএ সিট দেখ না কেন, কিন্তু উনি যে কথার প্রচলন এখানে প্রতিষ্ঠিত করেছিলেন, সেই জন্য অনেক ইনস্টিগেট করে অনেক জায়গায় অনেক ঝামেলা হয়েছিল ওনার জন্যে। ফলে এই ধরনের কথাবার্তা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিতে আছে। আর কিছু কিছু সুবিধাবাদী তারা তো সত্যি সত্যি যে শাসক দলে থাকে সেই সুবিধার দিকেই যায়। ফলে শাসক দল পাল্টালে সেই সুবিধাভোগীরা সেই দলেই থাকবে। শাসক দল সে সুবিধা নিতে চায় কেন, আমি সেটাই বুঝতে পারি না। আমার মনে হয় এক লাইন শেষ করবো যে এখনকার আজকেরকার দিনে পলিটিক্যালটা না একটা, মানে পলিটিক্স কারা করতো, পলিটিক্স করতো যারা মানুষের জন্য কিছু করে, পাবলিক রিপ্রেজেন্টেটিভ। তো আজকের দিনে আমার মনে হয় পলিটিক্সটা একটা বিজনেস হয়ে গেছে। ফলে পলিটিক্সটা যদি তার হাত দিয়ে চলে যায়, তার বিজনেসটা মনে হয় চলে যাবে। ফলে যে করে হোক আঁকড়ে রাখতে হবে, সেটা বিজেপি হতে পারে, তৃণমূল হতে পারে, কংগ্রেস হতে পারে। ফলে এই পলিটিক্যাল বিজনেসটাকে সরিয়ে মানুষের জনস্বার্থে যারা কাজ করবেন সেরকম মানুষ যদি এগিয়ে আসে, তবেই পলিটিক্সের মঙ্গল হবে। মণিশঙ্করবাবু, আজকাল বেশ কয়েকটা শোতে আমি পরপর দেখলাম মণিশঙ্করবাবু যখন আসেন, আমার মনে হয় আমি মণিশঙ্করবাবুকে যে ভূমিকায় পরিচয় করাই, আইনজীবী তো তিনি বটেই পেশাগতভাবে, বলি যে তৃণমূল কংগ্রেস সমর্থক, কিন্তু মণিশঙ্করবাবু তাছাড়াও আরও দুটো রোল প্লে করে। কখনো কখনো তাকে মনে হয় যাত্রাপালার বিবেক, যাত্রাপালার খারাপ অর্থে বলছি না, একটুও ব্যঙ্গাত্মক করতে বলছি না, মা মাটি মানুষ যাত্রাপালা ছিল তার সেই অর্থেও বলছি না। সত্যি যদি এটাকে একটা যাত্রাপালা হিসেবে ধরি, রঙ্গমঞ্চ ধরি, তাহলে মাঝে মাঝে মণিশঙ্করবাবু বিবেকের ভূমিকা অবতীর্ণ হন। আজকে শুরু করেছেন যেভাবে, সত্যিই তো বিবেকের কথা। যে দল থেকেই পাল্টিবাজি করে অন্য দলে যান না কেন, হেরেছেন খুব ভালো কথা, আমরাও তাই বলি, হারাই উচিত এমন লোকেদের। কিন্তু তারপরে তাকে তৃণমূল টিকিট দেয় কেন? মণিশঙ্করবাবু বলেছেন তৃণমূলের সব খারাপে সমর্থন করতে হবে এমন কোনো দায় আমার নেই। আবার শেষ করলেন যেভাবে, যে মারছে, যারা মারছে সবাই নাকি বিজেপি। আমার মনে হচ্ছে কেউ একটা মায়া বাস্তবতার মধ্যে রয়েছে। আইডেন্টিফাইটা কে করবে? ম্যাজিশিয়ান, মাঝে মাঝে ম্যাজিশিয়ানের ভূমিকা দেখতে পাই। যারা মারলো তারাই তৃণমূল হবে, এই ন্যারেটিভটা কেন হবে? সেটাই বলতে চাইছি। থ্যাংক ইউ অনির্বাণ। আমার না মনিদার সঙ্গে আমার জেনারেলি খুব ভালো সম্পর্ক, সেই জন্য আমি শুধু সেটার জন্য না, তুমি একদম ঠিক কথা বলে উনি যেটা দিয়ে শুরু করলেন যে এই পাল্টিবাজিদের যা ফল হয় সেটা সত্যি সত্যি আই কমপ্লিটলি এগ্রি উইথ হিম, যে কে কোন পার্টি যাচ্ছে না যাচ্ছে পার্সোনাল গেনের জন্য তার ফলাফল জনতা দিচ্ছে, সেটা নিয়ে আমার সত্যি কোনো দ্বিমত নেই। কিন্তু আমি একটা, যেহেতু উই আর ফ্রেন্ডস মনিদা আর আমি একটা ফ্রেন্ডলি অ্যাডভাইস দিতে চাই। মনিদা সারাদিন কোর্টের কাজে খুব ব্যস্ত থাকে, সেজন্য বোধহয় টিভি দেখার সময় পান না। তবে আমি বলে দিই মনিদা, রিপাবলিক টিভি লাইক অনেকগুলো অন্য চ্যানেল ওয়েতেও পাওয়া যায়, মোবাইলেও পাওয়া যায়, আপনি একটু আপডেটেড থাকুন। তার কারণ আজকে যে ঘটনাটা ঘটেছে এবং যেভাবে রিপাবলিকের ক্যামেরা প্রত্যেকটা ঘটনা তুলে ধরেছে, এখানে কাউর, যারা টিভি দেখছে, কাউর কোনো দ্বিমত হবার কথা না যে কে মারছে আর কারা মার খাচ্ছে, কাদের প্রাণ হাতে নিয়ে পালিয়ে যেতে হয়েছে। এবার আসি আমার কথায়। অনির্বাণ, তুমি যেটা দিয়ে শুরু করলে যে ভোটটা তৃণমূল কি চোখে দেখে,
আমরা সিভিক্স যখন পড়তাম আমরা বলতাম অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, এই জন্য ডেমোক্রেসি। কিন্তু তৃণমূলের ক্ষেত্রে হয়ে যায় অফ তৃণমূল, বাই তৃণমূল, ফর তৃণমূল। মানে ওরাই নমিনেশন দেবে। তুমি দেখেছিলে পঞ্চায়েতের সময় লাঠি হাতে দাঁড়িয়েছিল, পুলিশ পাশে দাঁড়িয়ে পুলিশকে সরিয়ে দিয়ে অন্য কেউ নমিনেশন দেবে না। আমি ভাঙড়ের কথা বলছি। বাই তৃণমূল মানে ওরাই করবে, ওদেরই বুথিংয়ে বুথ এজেন্ট, ওদেরই সব কিছু, ওদেরই পুলিশ, ওদেরই ওয়েস্ট বেঙ্গল পুলিশ। পারলে কি ওরা ম্যানেজও করে নিয়েছে অনেক অধিকাংশ কেন্দ্রীয় ফোর্সকে। এবং ফর তৃণমূল মানে যারা ভোটে জেতে তারা যখন কাজকর্ম করে তারা শুধুই তৃণমূলের জন্য করে। মনিদা ফ্রেন্ডলি অ্যাডভাইস আমার সময় এক সেকেন্ড, আমি চাকরি করি না বাই দ্য ওয়ে, নট ফর এনি পার্টি। আরেকটা তুমি টেন্ডেন্সি দেখবে, গো ব্যাক, জয় বাংলা, আর বিজেপি ক্যান্ডিডেট এসে নাকি শান্তিপূর্ণ ভোটটাকে ইন্টারাপ্ট করছে। মানে এই যে প্রতিটা জায়গায়, সেটা তুমি রায়গঞ্জ বলো কি কলকাতার বুকে মানিকতলা বলো, সেম টেন্ডেন্সি। তো এটা প্ল্যান্ড ছাড়া আমি কি বলবো, উচ্চ নেতৃত্ব বলে দিয়েছে যে তোমরা দেদার লুট করো। আর যে মুহূর্তে তোমরা লুট করার জন্য মানে যদি বিজেপি ক্যান্ডিডেটকে দূর দূর দেখতে পাও, ক্যান্ডিডেট যে কোনো পার্টির সেই দিনকার ফুল অধিকার আছে, ক্যান্ডিডেট এবং ইলেকশন এজেন্ট সমস্ত বুথে তার আনলিমিটেড অ্যাক্সেস আছে। কিন্তু সে যখন আসে তখন তৃণমূলের লোকজন প্রথমে জয় বাংলা বলবে, তারপরে বলবে গো ব্যাক, তারপরে বলবে যখন তোমরা পাথর টাথর বা ইত্যাদি মেরে গাছ ভেঙে যখন তাকে তাড়িয়ে দেবে, প্রেস যখন যাবে তখন একটাই কথা যে দিব্যি শান্তিপূর্ণ ভোট চলছিল, তো হঠাৎ বিজেপি ক্যান্ডিডেট এসে শান্তিপূর্ণ অবস্থানটা পুরোপুরি নষ্ট করে দিল। সো দিস ইজ প্ল্যান। আজকে আমার এটা লজ্জা করছে যে পশ্চিমবঙ্গে যেখানে বাই ইলেকশন হচ্ছে, জেনারেলি বাই ইলেকশনে এটা ধরেই নেওয়া যায় যে যারা রুলিং পার্টি তাদের ক্ষেত্রেই ভোটগুলো পড়ে, কিন্তু সেখানেও দে আর নট সিকিউর ইনাফ। আজকে যেহেতু বিজেপি ইজ লিডিং সমস্ত আরবান রিজনগুলোতে, আমাদের সমস্ত মিউনিসিপ্যাল ওয়ার্ডগুলোতে আমরা যথেষ্ট এগিয়ে আছি, মমতা ব্যানার্জির ইনসিকিউরিটি ইজ নট ইনাফ। এই ইনসিকিউরিটি নিয়ে উনি বেদার প্রেস কনফারেন্স করে ফেলেন, অনেক কিছু বলেন, আমি সেটার মধ্যে এখন ঢুকতে চাইছি না। কিন্তু এইটার জন্য 1 ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নয় শাসক দল। আর জায়গা ছাড়বে না কিভাবে? সেবা যে করছে তা নয়, মানুষের সেবা তো তারা করে না। ওরা বেছে বেছে তৃণমূল এবং তৃণমূলের নেতৃবৃন্দ, তাদের আত্মীয় স্বজন, দূর হয়তো চেনা পরিচিতি, এর বাইরে তৃণমূল কোনো কাজ কিছু করে না মানুষের জন্য। আমি এখানে বাধ্য হচ্ছি এই যে ঘটনাটা, মানে একটা মেয়েকে দুদিক থেকে চ্যাংদোলা করে ধরে মারছে, সেটা আবার তাদের সোকল ন্যাশনাল স্পোক্সপারসন রিজু টুইট করছে না ওটা আগের ঘটনা। আগের ঘটনা হলে তাহলে কেন অ্যারেস্ট হয়নি, তাহলে কেন পুলিশকে? অন্য প্রসঙ্গ, আমি যেহেতু শতরূপা আজকে নির্বাচন নিয়ে কথা বলছি, আমি আজকের কথাতে আসি। রায়গঞ্জের আজকের নির্বাচনে, উপনির্বাচনে, রায়গঞ্জ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী মোহিত সেনগুপ্ত তিনি সরাসরি আমার সঙ্গে রয়েছেন। আমি মোহিতবাবুর কাছে একটু আজকের নির্বাচনে তার অভিজ্ঞতার কথা জানতে চাইব। তৃণমূল এবং বিজেপির বাইরে, আমরা এতক্ষণ তৃণমূল বিজেপি নিয়ে কথা বলছিলাম, মোহিতবাবুও প্রার্থী। মোহিতবাবু, আপনার আজকের নির্বাচনের অভিজ্ঞতা কীরকম, কেমন হলো ভোট রায়গঞ্জে? সকাল থেকে তো ভোটটা ভালোই চলছিল, সকাল থেকে ভোটটা ভালোই চলছিল। আমার 35 নম্বর রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র, এবং স্মুথলি ভোটার উচ্ছ্বাস, মানুষের সকালে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির মধ্যে মানুষ ভোট দিতে আসছিল, খুবই ভালোভাবে চলছিল। হঠাৎ করে দেখলাম বেলা 2টার পর থেকে, বিশেষ করে রায়গঞ্জ শহরে, গ্রামাঞ্চলে সেরকম কিছু হয়নি, গ্রামাঞ্চলের 2-1টি বুথে ঝামেলা, 3-4টে বুথে ঝামেলা ছাড়া মোটামুটি পিসফুলি ভোট হচ্ছে গ্রামাঞ্চলে। কিন্তু শহরে প্রায় 16টা বুথে একই রকমভাবে বেলা 2টার পর থেকে ছাপ্পা দেওয়া শুরু করলো। আমরা প্রথম আশ্বস্ত হয়েছিলাম অবজারভারের কথা শুনে, সেন্ট্রাল ফোর্সের, তারা বলেছিল যে কোনো ঘটনা ঘটলেই আমাদের জানাবেন, আমরা দেখব যার ঠিকমতো ভোটটা হয়, কোনো মতেই আমরা ভোট চুরি করতে দেবো না। সেটা সকাল 7টার থেকে 2টা অবধি ভালো চলছিল। 2টার পরে সব ওদের মেশিনারি বন্ধ হয়ে গেল, ওরা শোনে না, ওরা কথা যায় না, বললেও যায় না। কিন্তু আজকে যখন দেখলাম যে বুথ জাম, ছাপ্পা ভোট, পোলিং এজেন্টকে বার করে দিয়ে বুথ জাম, ছাপ্পা ভোট দিয়ে শুরু করলো, তখন বুঝলাম সব
একই হয়েছে, প্রিসাইডিং অফিসের সামনে হচ্ছে। একটা মজার কথা হলো যে যখন ইলেকশন ট্রেনিংটা হয় তখন আমরা প্রিসাইডিং অফিসারদেরকে জেলা প্রশাসন থেকে বলে দিয়েছিল যে আপনারা কিচ্ছু করবেন না, যে যেমনভাবে ভোট দেয় চুপ করে থাকবেন, আপনাদের কোনো মাথা ব্যথা নেই। তখনই আমাদের একটা কিউরিওসিটি হয়েছিল, তাহলে তাদের জেলা প্রশাসন সেসব প্রিসাইডিং অফিসার চোপড়া কন্দিগিটার থেকে নিয়ে আসছিল, তাদেরকে বলে দিয়েছিল, স্পেশালি বলে দিয়েছিল যে আপনারা কিচ্ছু করবেন না, যেমনভাবে ভোট দেয় যারা দিতে চায় তারা করবে, আপনারা চুপ করে থাকবেন। বাস্তবে তাই দেখা গেল, তারা আমাদের এলাকার লোক না, চোপড়ার থেকে আসছে, কন্দিগির থেকে চোপড়া ইটার থেকে আসছেন, তাদের সামনেই এই ছাপ্পাগুলো হয়ে গেল, ছাপ্পা ভোট হয়ে গেল। তা আমরা জেলা প্রশাসন একে আমরা কি বলবো, নিজেরা বলছে প্রশাসন থেকে, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ইলেকশন ট্রেনিংয়ে বলছে আপনারা কিন্তু কোনো কিছু করবেন না, যেমনভাবে ভোট দেবেন সে ভোট দেবে। তা প্রকারান্তর মিলে গেল। আজকে এই ছাপ্পা ভোটটা দিল প্রায় আমাদের শহরের 27টা ওয়ার্ড, তার মধ্যে 15 থেকে 16টা ওয়ার্ডে ছাপ্পা ভোট হয়ে গেল। এই যে ছাপ্পা ভোটগুলা তাদের সামনেই হয়ে গেল। আমরা তার আগে পেয়েছিলাম, বলছিলাম যে আপনারা দেখবেন যে ছাপ্পা ভোট না হয়। আমরা সব বুথে গিয়েছিলাম এবং বলছিলাম আমি যে আপনারা দেখবেন যে ছাপ্পা ভোট না হয়, বলে না নিশ্চিত থাকেন ছাপ্পা ভোট হবে না। আজকে এই যে ভোট একটা প্রহসন, আজকে ভোটের নামে বজ্জাতি, ভোটের নামে প্রহসন, এটা বাংলা মানুষ মেনে নিচ্ছে কেউ জানি না। আজকে আর বেশি দিন মানবে না মনে হয়। আজকে যে সুন্দর ভোটটা পরিবেশে ভোটটা হচ্ছিল, তারা আমরা সবাই আনন্দে ছিলাম। সঙ্গে থাকুন, আপনি আমার সঙ্গে থাকুন। মোহিত সেনগুপ্ত রায়গঞ্জ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আমাদের সঙ্গে রয়েছেন এবং তার কাছ থেকে আপনারা শুনলেন প্রাথমিকভাবে কেমনভাবে ভোটটা শুরু হয়েছিল আর সে ভোটটা তারপরে কিভাবে একটা ছাপ্পা ভোটে রূপান্তরিত হলো। বিনয় বিশ্বাস বাগদা কেন্দ্রের উপনির্বাচন হয়েছে আজকে বিধানসভাতে, বিজেপি প্রার্থী। তিনি এই মুহূর্তে তার দলের অন্য কোনো কর্মী আবার বোধহয় আক্রান্ত হয়েছেন। ট্র্যাডিশনালি যেরকমটা হয়ে থাকে আমাদের এখানে নির্বাচনের আগে, নির্বাচনের দিন, তারপরে সেখানে যাবেন। আমি আপাতত বিনয়বাবুর সঙ্গে একবার সংক্ষেপে কথা বলে নিতে চাইবো যদি তারা থাকে। বিনয়বাবু, কেমন ভোট হলো বাগদায় আজকে? বাগদায় ভোট মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু অনেক জায়গায় যেখানে মুসলমান অধ্যুষিত আছে সেখানে ছাপ্পা ভোটও হয়েছে। আর আমি যখন পরিদর্শন করতে বেরিয়েছি অনেক বুথ জাম করে রেখেছিল, অনেক জায়গায় ছাপ্পা চলছিল, দরজা বন্ধ করে ছাপ্পা চলছিল, আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছিল। ভোটারদের ভোট দিতেও যেতে দেয়নি, বুথ পর্যন্ত যেতে দেয়নি, স্লিপ পর্যন্ত নিয়েছিল। ভালো না, মোটামুটি আমার উপরে তো চরম আক্রমণ হলো। মানে দুই জায়গার থেকে আমি প্রাণে বেঁচে ফিরেছি। এক জায়গায় আমার গাড়ি ভাঙচুর করলো, আমার সিকিউরিটিকে মারলো, আমাকে মারলো। মানে খুব খারাপ অনুভব এটা। না পুলিশের কোনো ভালো সহযোগ পেলাম, না সেন্ট্রাল ফোর্সে ভালো কোনো সহযোগ পেলাম। আমি বিনয়বাবু আপনার কাছে আরেকটা বিষয় বুঝতে চাই। মণিশঙ্কর বাবু এখানে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন, আইনজীবী আমার সঙ্গে রয়েছেন। তিনি বলছিলেন যে এত জায়গায় বিজেপি প্রার্থীরা বা তাদের সমর্থকরা মার খেয়েছে বলে যে অভিযোগ আসছে, সেটা যে তৃণমূলই মেরেছে তার প্রমাণটাকে বাগদায় কারা মারলো? বিজেপি নিজেকেই মেরেছে কি? মণিশঙ্কর বাবু এরকম একটা ইঙ্গিত করছিল। ওখানে শোনেন, আমি যখন ওখানে পুরোপুরি স্লোগান দিয়ে জয় বাংলা, আল্লাহু আকবার আর কি বলে স্লোগান দিয়ে মার, সে কি দৃশ্য না দেখলে সেটা কল্পনা করা যাবে না। যেভাবে আমাকে মারধর করলো, আমি তো প্রাণ বাঁচিয়ে কোনো রকম গাড়িতে উঠলাম। গাড়িতে ওঠার পরেই আমার গাড়ি আক্রমণ, পিছন দিয়ে পুরো মেরে বড় ইট দিয়ে গাড়ি কাঁচ ভাঙা, সামনে ভাঙা, আমার সাথে যারা ছিল আমার সিকিউরিটি মার খেয়েছে। মানে খুব খারাপ অবস্থা, এটা ভয়ানক একটা স্থিতি। আপাতত আপনাকে ধন্যবাদ বিনয়বাবু আমাদের সঙ্গে আপনার অভিজ্ঞতা শেয়ার করবার জন্য। যেভাবে ভোট হয়েছে আজকে বাগদাতে শুনলেন বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসের মুখে। মোহিত সেনগুপ্ত রয়েছেন রায়গঞ্জ থেকে আমার সঙ্গে। মোহিতবাবু আপনার কাছে আসবো, তার আগে আমি সপ্তর্ষি আপনার কাছে আসি। আমি যে কথাটা বলে শুরু করেছিলাম, তৃণমূল কংগ্রেসের কাছে ভোট শব্দটাই তৃণমূল রাজত্বে অবৈধ কিনা, আপনাদের অভিজ্ঞতা কি? আপনাদেরও তো ক্যান্ডিডেট ছিল এতগুলো আসলে। না, অভিজ্ঞতা তো সকল ক্যান্ডিডেটেরই একই রকম। তৃণমূলের ক্যান্ডিডেটদের অভিজ্ঞতা একরকম, আর বাকি সব বিরোধী দলের ক্যান্ডিডেটদের অভিজ্ঞতা একরকম, কমন। এতে বিজেপি, সিপিএম, কংগ্রেস কোনো ফারাক থাকবে না আজকের নির্বাচন। আমি যেটা বলতে চাইছি যে প্রত্যেকটা নির্বাচনের কিছু পলিটিক্যাল সিগনিফিকেন্স থাকে।
আচ্ছা, এই যে 4টে উপনির্বাচন হচ্ছে বিধানসভায়, এটার স্টেক কতটা? আচ্ছা, এইটাতে যদি তৃণমূল না জেতে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর নাম কি পরিবর্তন হয়ে যাবে? তা তো হবে না। আমরা জানি যারা রাজনীতি করি যে উপনির্বাচনের ক্ষেত্রে খুব ব্যতিক্রমী কিছু না হলে ইলেকটোরেট যে সরকার রয়েছে তাদের পক্ষেই বেশিরভাগ ভোট দিতে চায়, এটাই প্রথা, এটাই পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, এইটা যদি রিয়েলিটি হয় তাহলে এত সন্ত্রাস কেন করতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে? এইটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। সেইখান থেকে আমি যে জায়গাটায় আসতে চাইছি, আমার সাধারণ বুদ্ধিতে যেটা মনে হচ্ছে যে ওদের কাছে এই ম্যান্ডেটটা রয়েছে যে ভাই লোকসভাতে যে যে বিধানসভাগুলোতে তৃণমূল লিড করেনি তার মধ্যে যে যেগুলো হচ্ছে এইবার ইলেকশনে গেছে উপনির্বাচনে, সেইগুলোতে লিড করিয়ে যেন তেন প্রকারণে দিদিমণিকে দেখাতে হবে যে আমরা করতে পারি, তবে দিদিমণি খুশি হবে। এখন দিদিমণিকে খুশি করতে গিয়ে গণতন্ত্রের গলা টিপে ধরছে, সাধারণ মানুষকে মারছে, কখনো বিজেপির প্রার্থী, কখনো সিপিএমের প্রার্থী, কখনো কংগ্রেসের প্রার্থী তারা আক্রান্ত হচ্ছে। এ ছবি আমরা দেখতে চাই না। আপনি বলছেন রায়গঞ্জ, বাগদা, রানাঘাটের জয়ন্ত সিং, তাজেমুলরা নেমে পড়েছে? অবশ্যই, সব পাড়াতে জয়ন্ত সিংরা রয়েছে, লোকসভা ভোটে সব জায়গাতে রয়েছে। লোকসভা ভোটে কি করে জিতে গেল? এটাও প্রশ্নের উত্তর দিতে হবে। লোকসভা ভোটে কারা জিতলো কারা হারলো সেইটা নিয়ে, লোকসভা ভোটে কারা জিতলো কারা হারলো সেই নিয়ে অনেকগুলো হয়েছে। খুব ভালো লাগলো আজকে তো আমার উপনির্বাচন নিয়ে আলোচনা করতে হবে। আপনি বললেন উপনির্বাচনে মোটামুটি শাসক দল জেতে, এটাই রিয়েলিটি। এটা শাসক মানে শুধু তৃণমূল নয়, যদি আপনাদের মতো দল না বিজেপি, সেখানে বিজেপি, এই সাধারণত এই রিয়েলিটিটা যদি আপনারা অনুসরণ না করেন, একদম ঠিক, সাধারণত ট্রেন্ড সেদিকে থাকে, কিন্তু এই রিয়েলিটিটা যদি আপনারা না অনুসরণ করেন তাহলে কি করে হবে? আমরা অনুসরণ করার কি? অনুসরণ করে কি করবে? আপনারা অনুসরণ করলে তো এরকম ছাপ্পা না, অনুসরণ করে কি করবে? অনুসরণ করবে না, প্রার্থী না দেওয়া, আপনি লোকসভা প্রার্থী না দেওয়া, যদি এটা রিয়েলিটি হয় তাহলে আপনারা মারপিট করতে যাবেন কেন? বললেন আপনারা কি মনে হচ্ছে বাগদাতে লক্ষ্মী ভান্ডারে ভোট হচ্ছে না? মারপিট দূর কমে না, লোকসভা কথা বলেছেন মনীষঙ্কর বাবু। না, মনীষঙ্কর বাবু আপনি বলেছেন, আমি সিরিয়াসলি নিচ্ছি। মনীষঙ্কর বাবু লোকসভায় কেমন ভোট হয়েছে জানতে চেয়েছেন। লোকসভায় একটা ভোটের নমুনা আপনাদের দেখেন, অনেকগুলো আছে। ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু, আপনারা জানেন কেশপুর বিধানসভা আসনটা ঝাড়গ্রাম লোকসভা আসনের মধ্যে পড়ে। দেখতে গিয়েছিলেন কেমন ভোট হচ্ছে, প্রণত টুডু কি হাল হয়েছিল, তার দেহরক্ষীর কি হাল হয়েছিল। মনীষা বাবু শুনুন, দেখুন না এই ছবিটা, একজন বিজেপি প্রার্থী, এই একই ট্র্যাডিশন। এই রাজ্যে তৃণমূল ছাড়া কোনো প্রার্থী নির্বাচনের দিন তার এলাকায় ঘুরে ভোট দেখার নিষেধ। এই যে দেখুন না কেশপুরের ছবি, কেশপুরের ছবি, কেশপুরের ছবি, কেশপুরের ছবি, লোকসভা। আপনি জিজ্ঞেস করছেন, আপনি বলেন লোকসভার কথা, আমি তো লোকসভার ছবি দেখাচ্ছি, লোকসভার ছবি দেখাচ্ছি। ছাপ্পা হয়েছিল? ছাপ্পা হয়নি তো। আরেকটা ছবি দেখাবো, বিজেপি বলে আরেকটা ছবি দেখাবো, প্রণত টুডুর দেহরক্ষী কি হাল হয়েছিল। প্রার্থীর দেহরক্ষী যাকে নিয়ে যাওয়া হচ্ছে, মাথা ফাটা ওই ভদ্রলোক একজন প্রার্থীর সরকারি দেহরক্ষী। নির্বাচন কমিশন এই দেহরক্ষী তাকে দিয়েছিলেন নির্বাচন চলাকালীন সময় তার দেহরক্ষার প্রয়োজনে, সেই দেহরক্ষীর এই হাল হয়েছে। এটা হচ্ছে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের নির্বাচনের ছবি। ফলে আজকে উপনির্বাচনে কী হতে পারে। কিন্তু এখানে আমার প্রশ্ন, অশোকবাবু, 29টা আসন তো তৃণমূল কংগ্রেস পেয়ে গেছে, তৃণমূল কি এখনও ঘুমোচ্ছে, দিবাস্বপ্ন দেখছে বলে মনে করছে, বিশ্বাস করতে পারছে না, গায়ে চিমটি কেটে দেখছে 29টা সত্যিই পেয়েছি, এগুলো কি চিমটি, উপনির্বাচনের চিমটি? না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে সর্বগ্রাসী খিদে। সব চাই, সব পঞ্চায়েত চাই, সব পঞ্চায়েত সমিতি চাই, সব জেলা পরিষদ চাই, সব এমএলএ চাই, সব এমপি চাই। সর্বগ্রাসী খিদে যে কি মারাত্মক জায়গায় নিয়ে যাচ্ছে আগামী দিনের পশ্চিমবঙ্গের রাজনীতির ভবিষ্যৎকে, সেটা কিন্তু আগামী দিনে আমরা একদম রন্ধ্রে রন্ধ্রে উপলব্ধি করব। একটা জিনিস এখানে আলোচনা হচ্ছে এবং কিভাবে আমরা জাস্টিফাই করছি অনির্বাণ, এটা ঠিক যে উপনির্বাচনে একটা প্রবণতা থাকে শাসক দলের পক্ষে ভোট যাওয়ার, এটা প্রবণতা, একটা মানুষের পালস, এটা ট্রেন্ড। কিন্তু এইটাই একমাত্র ধ্রুব সত্য নয় এই বাংলার ইতিহাসের ক্ষেত্রে। আমি বলছি বউবাজার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন স্রেফ ভোটটা ভাগাভাগি হয়ে গেছিল আব্দুর রহমান সিদ্দিকী আর সুদীপ ব্যানার্জি, না হলে সে ভাগাভাগিতে অজিত পান্ডে জিতেছিল, লুট করে জেতেনি। আমি বলছি বিষ্ণুপুর পূর্ব মদন মিত্র জিতেছেন লেফট ফ্রন্টের আমলে। আমি বলছি এই বিধাননগর সুজিত বসু জিতেছেন
সুভাষবাবুর পত্নী পরাজিত হয়েছেন, ঠিক, এটাও কিন্তু লেফট ফ্রন্টের আমলে। ঠিক, সুতরাং ব্যতিক্রম নিয়মকে প্রতিষ্ঠা করে। এ গেল 2 নম্বর কথা। 3 নম্বর কথা যেটা অনির্বাণ, এইটা একটা বড় ভজঘট ব্যাপার। মানে দেখুন, কে ক্যান্ডিডেট? কৃষ্ণ কল্যাণী। কার বিধায়ক ছিলেন? বিজেপির। ওদিকে তৃণমূলের ক্যান্ডিডেট কে ছিলেন? চেয়ারম্যান কার্তিক বাবু, তিনি হয়ে গেলেন বিজেপির, তিনি হয়ে গেলেন বিজেপির এমপি। আবার এই যে মানসবাবু এই মুহূর্তে রায়গঞ্জের প্রার্থী, উনি একটা সময় তৃণমূল। আচ্ছা, আবার চলে যান মুকুটমণি, ছিলেন বিজেপি, হলেন তৃণমূল। আবার যিনি মানে রানাঘাটের প্রার্থী, সেই প্রার্থী ছিলেন আগে তৃণমূল। আবার ওই বনগাঁর বিশ্বজিৎ বাবু, তিনি চলেছিলেন, জিতলেন বিজেপি, হলেন তৃণমূল, আবার হারলেন, এখন ওইখানে উপনির্বাচন। আবার এই কল্যাণ চৌবে প্রস্তাব দিচ্ছে কুণালবাবুকে, তাও তো কুণালবাবুর গার্ডস আছে, অনেক তৃণমূল নেতা স্বীকার করবে না। এখন ব্যাপারটা পুরো হজবরল হয়ে গেছে অনির্বাণ। সেই মনে আছে, তোমার নাম কি টকাই, তোমার বাবার নাম কি টকাই, তোমার মার নাম কি টকাই, তোমার জেঠুর নাম কি টকাই। এই, এটা হয় নাকি? সবার নাম টকাই, গোষ্ঠী শুদ্ধ টকাইয়ের নাম হয়? বলছে না না, আমার নাম বিস্কুট। ধরা পড়লেই বলছে কে তৃণমূল কে বিজেপি, পুরো ঘেটে ঘ করিয়ে দিয়েছে। এইবার যেটা বলতে চাইছি অনির্বাণ, খুব সিরিয়াস কথা, একটু সিরিয়াস কথা, একটু প্লিজ অ্যালাউ করো। মোহিতদা এখানে রয়েছেন, মোহিতদাকে প্রশ্ন করা হয়েছিল, এই সাংবাদিকরা করেছিলেন যে মোহিতবাবু কী হবে রেজাল্ট। বলছেন হারি জিতি কংগ্রেস ছাড়ার তো কোনো ব্যাপার নেই এখানে। আজকে বলো তো, তৃণমূলের চেয়েও শক্তিশালী, এই ইলেকশন কমিশনের থেকেও শক্তিশালী তৃণমূল, সেন্ট্রাল ফোর্সের থেকেও শক্তিশালী তৃণমূল, কিউআরটির থেকেও শক্তিশালী তৃণমূল। তৃণমূল তো দোষী, সর্বগ্রাসী খিদে। কিন্তু এত ঘটা করে প্রথা ভেঙে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সরিয়ে দিয়ে যেখানে মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের কমিটি গঠন করা হলো, সেই কমিটি কি কোথাও গিয়ে শেষ অবধি এসে সব পথ এসে মিশে গেছে শেষে তৃণমূলের দুখানি নয়নে? এই প্রশ্ন তো আসে। কল্যাণ চৌবে মানিকতলা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী আমার সঙ্গে রয়েছেন। কল্যাণবাবুরা আবার একবার নির্বাচন কমিশনে যাচ্ছেন, ইতিমধ্যে একবার গিয়েছিলেন, আরও একবার যাচ্ছেন। যাওয়ার পথে আমাদের সঙ্গে সময় অল্প। কল্যাণবাবু, ভোট কেমন হয়েছে সেটা জিজ্ঞাসা করে আপনাকে আর অহেতুক বিড়ম্বনা বা লজ্জার মধ্যে ফেলবো না। সারাদিন ধরে আমরাও দেখিয়েছি, আপনি তো অবশ্যই দেখেছেন, নিজের চোখের সামনে সার্থক করেছেন চোখ। কিন্তু আমার একটাই প্রশ্ন, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ইতিমধ্যে এখান থেকে প্রশ্ন উঠল, তারপরেই আমি আপনার কাছে আসছি, তাই জিজ্ঞাসা করব প্রার্থী হিসেবে আজকে নির্বাচন কমিশনের ভূমিকা আপনি কিভাবে, কতটা খুশি বা সেই ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন? তৃণমূল কি করেছে সে তো দেখলাম, নির্বাচন কমিশন কি করলো আপনার কি মনে হয়? নির্বাচন কমিশনকে আমি দোষ দেব না। দেখুন, আমরা যখন একটা ম্যাচিওর পৃথিবীতে বাস করি আর সেখানকার যে নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে আমাদের চলতে হবে। কারণ নির্বাচনের একটা নিয়ম রয়েছে, একটা বিধি রয়েছে, সেই বিধি যদি শাসক দল তার জোর জার মুলুক তারের মতো করে ভাঙে, আপনি কি করবেন? ঘরে ঘরে পুলিশ দেবেন, পাড়ায় পাড়ায় পুলিশ দিতে পারেন, পাটে পাটে পুলিশ দিতে পারেন, ঘরে ঘরে পুলিশ দেবেন? আমার মনে হয় যে নির্বাচন কমিশনের কোনো দোষ নেই, কিন্তু আমাদের পশ্চিমবাংলায় যেরকমভাবে সিস্টেমটা সর্বগ্রাসী হয়ে গেছে যে কোনো বিরোধী থাকতে দেওয়া হবে না, তো সেই কারণে এর কি উত্তর দেবেন, কি এক্সপ্লেনেশন আছে? আগের বক্তা বলছিলেন ঠিকই, একটা গণতান্ত্রিক উপায়, বামফ্রন্টের শাসনে 2-4 জন বিরোধী জিতেছেন, সেখানে অন্ততপক্ষে মানুষ ভোট দিতে পেরেছে, এখানে ভোটের কোনো প্রশ্ন নেই। তো আমি তো খুব হতাশ যে এই ভেবে যে মানুষের কাছে প্রচার করে আপনি কি বলতে যাবেন মানুষকে যে ভোট দিন, আর যেখানে ভোট হয়েছে সেখানে বহুতলের সামনে 50-60 জন বসে আছে, কাউকে বেরোতে দিচ্ছে না, চেহারা ভয়ঙ্কর। বস্তির সামনে 50-60 জন বসে আছে, কাউকে বেরোতে দিচ্ছে না, একটা চোখে মুখে ধমক দেওয়ার মতো বডি ল্যাঙ্গুয়েজ। কি করে নির্বাচন হবে? কল্যাণবাবু, কল্যাণবাবু, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আপনি নির্বাচন কমিশন সম্পর্কে বলছেন জোরজার মুল্লুকতার, কিন্তু আমরা ভারতে ইমার্জেন্সির পরে নির্বাচন দেখেছি কল্যাণবাবু, আমরা বামফ্রন্ট শাসনের অবসানও দেখেছি। নির্বাচন কমিশন আজকে যে ক্ষমতা ভোগ করে তার 1/3 বা তার থেকেও কম ক্ষমতা নিয়ে ইমার্জেন্সির পরে ভোটে গোটা দেশ জুড়ে সরকার বদলেছে, তার থেকে অর্ধেক ক্ষমতা নিয়ে 2011 সালে বামফ্রন্ট আমলে সরকার বদলেছে পশ্চিমবঙ্গে। কি আছে তৃণমূল কংগ্রেসের মধ্যে? নির্বাচন কমিশন ধরতে পারে না, ব্যবস্থা করতে পারে না? আপনার মনে হয় না নির্বাচন কমিশনের উত্তর দেওয়ার জায়গা আছে? উত্তর দিতে হবে। সাধারণ ভোটার যদি জিজ্ঞাসা করেন আমি আমার বাড়ি থেকে গিয়ে ভোট দিতে পারছি না কেন, এর উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় কেন দেবেন নির্বাচনের দিন? এর উত্তর নির্বাচন কমিশনকেই দিতে হবে। তাহলে আপনাকে 2,12,000 পুলিশ দিতে হবে 2,12,000 ভোটারের জন্য। আর সরি, পুলিশ তো নয়,
আপনাকে 2,12,000 ফোর্স দিতে হবে, যে ফোর্স নিউট্রালি তার কর্তব্য পালন করবে, যে দায়িত্ব পালন করবে। কি করে কথা হবে যে নির্বাচন কমিশন 2,12,000 মানুষকে আপনি প্রোটেকশন দেবেন? পৃথিবীর কোন দেশে এটা সম্ভব হতে পারে? আমি নির্বাচন কমিশনের দোষ দেখছি না, এটা মানুষের রুচি, যে শাসনে আছে তার নৈতিক কর্তব্য, রাজধর্ম পালন করার বিষয়। রাজধর্ম পালন হচ্ছে কল্যাণবাবু তার মানে আগের নির্বাচন একই হয়েছিল কিনা? এক মিনিট, কল্যাণবাবু তার মানে তৃণমূল যদি তার নৈতিক অবস্থান বদল না করে, মানে ভোটে অন্য কারো দাঁড়ানোকে যদি বৈধ বলে মনে না করে, যেমনটা এখন করে না, দেখা যাচ্ছে সব নির্বাচনে, তাহলে ততদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষকে ভোট দিয়ে সরকার পরিবর্তনে আশা ছেড়ে দিতে হবে। এটা কি আমার তো মনে হয় ওয়াকওভার, আমার মনে হয় পশ্চিম বাংলায় ভোট করার দরকার নেই। আমরা ফুটবলের পরিভাষায় ওয়াকওভার বলে একটা শব্দ জানি, যে প্রতিপক্ষ দল না এলে যে দল মাঠে উপস্থিত হয়েছে সে জিতে যাবে। নির্বাচন ঘোষণা হোক, তৃণমূলের একজন প্রার্থী দাঁড়াবেন এবং তিনিই বিজয়ী হবেন ভোটের আগে, আর কারুর লড়ার দরকার নেই। আর যদি ভোট করতে হয় তাহলে কোনো বুথে এজেন্টের থাকার দরকার নেই, না বিজেপির এজেন্ট থাকবে, না সিপিএম এর এজেন্ট থাকবে, না কংগ্রেসের এজেন্ট থাকবে, না টিএমসির এজেন্ট থাকবে। মানুষ যাক ভোট দিয়ে আসুক। ভেতরে আপনার রিগিং করে, আপনাকে ওভার পাওয়ার করে 4 জন 5 জন ভিতরে একজন যে এজেন্ট বসে আছে লাথি মেরে বার করে তাড়িয়ে দেয় তাকে। আপনি কি আইন যেদিন একটা সংসদে পাস হয় সাথে সাথে সেই আইনকে ভাঙার জন্য সরকার যতদিন আছে আপনি আর ভোটে দাঁড়াচ্ছেন না ততদিন। অনেক 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 ধন্যবাদ কল্যাণবাবু আমার সঙ্গে কথা বলার জন্য। হ্যাঁ কল্যাণবাবু প্লিজ কন্টিনিউ করুন প্লিজ, কিছু উত্তর দিচ্ছেন বলুন। আমি ভোটে দাঁড়াবো, লড়াই করব, লড়াই যদি ছাড়ি মেহনতি মানুষের জন্য লড়াই করব, জয় পরাজয় চলতে থাকবে মৃত্যু পর্যন্ত। ভোট প্রহসন কিন্তু ছাড়া হবে না, লড়াই কখনো ছাড়বো না, লড়বো, আবার নির্বাচন হারবো। লড়াই দেখেছেন আজকে 20 জনকে তাড়িয়েছি, এরকম ভাবে দিস্তা কাগজ নিয়ে প্রক্সি ভোট দিচ্ছিল, 20 জনকে তাড়িয়েছি। পারলে আর 200 জনকে তাড়াবো। কল্যাণ চৌবে ভীতু নয়, কাপুরুষ নয়, লড়বে মরবে মাঠে, কিন্তু লড়বে। অনেক ধন্যবাদ কল্যাণবাবু আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। কিন্তু 2,12,000 ভোটার, কতজন ছাপ্পাবাজকে তাড়াবেন আর 2,12,000 ভোটারকে ভোট দিতে নিয়ে আসার জন্য কতক্ষণ পর্যন্ত লড়বেন কল্যাণ চৌবেরা? ঝন্টু বড়াকে আমি আপনার কাছে আসবো। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আমি প্রশ্ন করেছিলাম এবং সেটাই আমার আজকের ব্রহ্মাস্ত্র। তার কারণ এই সব কিছুর পর সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়ার জন্য, তার মতটা দিতে দেওয়ার জন্য যার সবথেকে বেশি দায়িত্ব থাকে দেশের নির্বাচন কমিশন, যারা এই নির্বাচন পরিচালনা করেছে, আমার প্রশ্ন তাদের ভূমিকা নিয়ে আমার আজকের ব্রহ্মাস্ত্র। নির্বাচন কমিশন কি আদৌ ভোট লুট আটকাতে চায়? ঝন্টু বড়াই একজন অধ্যাপক হিসেবে, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে রাজ্যের নির্বাচন কমিশনের যে ভূমিকা আপনি লাস্ট লোকসভা নির্বাচনে দেখেছেন, শেষ লোকসভা নির্বাচন এবং আজকের উপনির্বাচনে দেখলেন, আপনার কি মনে হয় সত্যি তাড়াতে চায়? আমি নীরশ্রী চৌধুরী বেঁচে থাকলে এসব দেখে অ্যাবসলিউট মনার্কি অফ বাঙ্গাল লিখতো কিনা নতুন একটা প্রেক্ষাপট আমি জানি না। অনির্বাণ, একটা জিনিস তোমাকে পরিষ্কার বলি, স্টেট গভর্নমেন্ট পুরার মনোকালচারিজমটা চালিয়েছে, বহু মুখে বলছে একক সত্তা, অর্থাৎ নিজের সত্তাকে স্ট্যাবলিশ করতে চাইছে, নিজের দল থাকবে, এটা একদম সাদা বাংলা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সংবিধানের 28 নম্বর ধারায় সংবিধান একটা ক্লজ দিয়েছে অ্যাবসলিউট ক্ষমতা নির্বাচন কমিশনে। আমি তোমাকে বলি, টিএন সেশনের পরে, লিংডোর পরে কোন নির্বাচন কমিশন এমন আছে যারা সঠিকভাবে ভোট করেছে? এই লাস্ট লোকসভা নির্বাচনে তোমাদের এই চ্যানেলে বসে প্রত্যেকটা দিন আমরা বলেছি যে কমিশন এই যে রিপোর্ট নেওয়াটা, এটা একটা গ্রেট ধাপ্পাবাজি। তুমি বলো তো, নির্বাচনে প্রায় 78 দিন, 74 দিন থেকে 78 দিন ভোট হলো, এত বুড়ি বুড়ি অভিযোগ, সারা ভারতবর্ষে 93% অভিযোগ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে থেকে একটা শাস্তি হয়েছে? কোনো একটা শাস্তির উদাহরণ দেখাতে পারবে? কতগুলো রিপোর্ট নেওয়া হয়েছে, ধাপ্পাবাজি। আমি বলছি এটা তো মকারি অফ দ্য হাইয়েস্ট অর্ডার। একটা নির্বাচন কমিশন, তার এত টিম, এত কিছু অবজারভার, তারা কি পিকনিক করতে গেছে? তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি আছে জনগণের? সংবিধানে পরিষ্কার বলা আছে, কোনো একটি দেশে গণতন্ত্রের ভিত শক্তিশালী হয় নির্বাচন কমিশনের সক্রিয়তার উপরে। তাহলে এই নির্বাচন কমিশন আখিরে কি বোঝাতে চাইছে? যে মানুষ তাদের নির্বাচনের ন্যূনতম যে ভোট যখন দিতে পারছে না, লুট হচ্ছে। 28 এ নম্বর ধারায় স্পষ্ট বলা আছে যে একজন ক্যান্ডিডেট স্বতন্ত্রভাবে যেখানে খুশি ফ্রি মুভমেন্ট করতে পারবে। তার গাড়িতে বড় বড় ইট পড়ছে, তাহলে সাধারণ মানুষ 237-38টা বুথ, তারা কোথায়? কতগুলো আজকে তোমার চ্যানেলে বসে সকালে দেখছিলাম যে গণহারে ভুয়ো ভোটার, পুলিশ তাদেরকে রেস্কিউ করে জামাই আদরে নিয়ে চলে যাচ্ছে।
নির্বাচন কমিশন কোথায়, তাদের কিউআরটি টিম কোথায়, অবজারভার কোথায়? তারা পিকনিক করছে না মদ মাংস নিয়ে বসে আছে? ক্ষমা করবেন, আসলে আপনাদের জনগণের প্রতি কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, সংবিধানের প্রতি কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। আপনারা এই শাসক দলের প্রশাসনের একটা ক্রিয়নক পুতুল হয়ে আছেন। দুটো ছবি দেখাবো, দুটো ছবি, তারপর আমি শতরূপা আপনার কাছে আসছি। কেন ব্রহ্মাস্ত্র নিশানা নির্বাচন কমিশনকে করেছি, দুটো ছবি দেখাবো। এই ঘটনা গোটা লোকসভা নির্বাচন জুড়ে ঘটেছে, কিন্তু এই ছবিটা একবারে প্রতীকী হয়ে আছে। কেন? এ রাজ্যের সব থেকে বেশি ভোটে জেতা কেন্দ্র ডায়মন্ড হারবার। কেমন ভোট হয়েছিল? নির্বাচনের দিন একজন প্রার্থী ঘেরাও হয়েছিলেন রাস্তাতে। পুলিশ কি করছিল, নির্বাচন কমিশন কি করছিল, সেই ভোটটাকে বৈধ ঘোষণা কি করে করা হলো? যে ভোটে প্রার্থী নিজের নির্বাচনী কেন্দ্রে অবাধে ঘুরতে পারেন না, সেই ভোটটা অবাধ হয়েছে এবং সে ভোটের সার্টিফিকেট দেওয়া গিয়েছে। এটা রাজ্যের দেশের নির্বাচন কমিশন করতে পেরেছে কি করে? আমি ডায়মন্ড হারবার কেন্দ্রের বিজেপি প্রার্থীর মানুষের মাঝে ঘেরাও হয়ে থাকার ছবিটা আপনাদেরকে দেখাবো। নির্বাচনের দিন দেখতে পাচ্ছেন আপনারা, যে প্রার্থীর ডাকনাম ববি, শতরূপা আপনাদের প্রার্থী, কিসের দাবিতে এরা ঘেরাও করেছিলেন? অসাধারণ দাবি ছিল 100 দিনের কাজের টাকা আজকে আগে আমাদের অ্যাকাউন্টে ঢুকবে, তারপরে এই প্রার্থী ছাড়া পাবে। এরপরে এই নির্বাচন কমিশন এই ভোট বাতিল করেনি, বরঞ্চ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রেকর্ড ভোটে পশ্চিমবঙ্গ থেকে সবথেকে বেশি ভোটে জিতে পার্লামেন্টে গিয়েছেন। আমার প্রশ্ন শতরূপা, এরপরে এই দেশের নির্বাচন কমিশনকে বিশ্বাস করবে যে একজন আপনাদের দলের প্রার্থী? আমি জানি না কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন নির্বাচন কমিশনের হয়ে ব্যাট করতে নামলেন, মানে উনি তো অবশ্য ফুটবলার ছিলেন, কল্যাণ চৌবে, উনি তো ফুটবলার ছিলেন, ব্যাটটা অবশ্য ওনার হাতে এমনিও মানায় না। যাই হোক, কোনো একটা কম্পালশন আছে বা কী আছে আমি জানি না, কিন্তু যাদের নিজেদের দলের প্রার্থী নিজের কেন্দ্রে নির্বাচনের দিন অবাধে ঘুরতে পারে না, তারা নির্বাচন কমিশনকে নিয়ে প্রশ্ন তুললে আগে নির্বাচন কমিশনকে গার্ড করতে নেই পারে, নির্বাচন কমিশন কি করবে? সত্যি আপনি বলুন তো শতরূপা, নির্বাচন কমিশন ভোট লুট ঠেকাতে চায় বলে আপনার মনে হয়? এত বড় প্রশ্নের উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, তবে আমি এটা বলি ইলেকশন না, আমি এড়িয়ে যাচ্ছি না, শেষ করতে দাও। হ্যাঁ, আমি সাসপেন্ড হব না, নট টু ওয়ারি। প্রথমত আমি বলি যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার স্পোক্সপারসন আমি নই, বিজেপির কেউ নয়, কিন্তু হ্যাঁ ইলেকশন কমিশনের রোল নিয়ে যে আমরাও খুব যে ভীষণ হ্যাপি, ভীষণ সব কিছু ক্লিয়ার তাও নয়। কারণ আমরা তুমি হয়তো জানো অনির্বাণ, একদম লাস্ট ফেজে আমরা কমপ্লেন করেছিলাম স্টেটের যিনি চিফ ইলেকশন কমিশন আরিফ চিনি আছেন, ওনার বিষয়ে আমরা কমপ্লেন করেছিলাম সেন্ট্রাল ইলেকশন মানে একদম চিফ ইলেকশন কমিশনারকে, যে উনি অনেক জায়গায় আমরা দেখছি যে আমরা এতবার করে কমপ্লেন করা সত্ত্বেও নয় উনি শুনছেন ডেফিনেটলি, তারপরে এড়িয়ে যাচ্ছেন বা কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। খুব ভালো হচ্ছে তুমি ববির কথাটা তুললে, ববিকে সেদিন এরকম যেরকম আটকে ছিল, যেটা তোমরা দেখাচ্ছিলে, আরেকটা আমি বলি যেতে পারেননি শেষ পর্যন্ত, তাকে ফিরে আসতে হয়েছিল। এবং এই গোটা প্রক্রিয়াটা শতরূপা, যে পুলিশ দর্শকের ভূমিকায় ছিল, রাজ্য পুলিশ, তাদের বুথের ভিতরে থাকার কথা না, বাইরে ল অ্যান্ড অর্ডার দেখার কথা, তারা কিন্তু দর্শক হয়ে দাঁড়িয়েছিল। সেই রাজ্য পুলিশ, আমি আবার একটা ছবি আজকে ছবিটা শতরূপা দেখায়, আজকে ছবিটা, সেই রাজ্য পুলিশ আজকে দেখুন যে ভূমিকায় তারা থাকার কথা নয়, সেই ভূমিকায় তারা কি সুন্দর পালন করার চেষ্টা করছে। রিপাবলিক বাংলার রিপোর্টার খুঁজে পায় রাজ্য পুলিশ বুথের ভিতরে কি করছে, নির্বাচন কমিশনের অবজারভাররা কী করছিল। সকাল মানিকতলা এলাকাতে অনেক জায়গাতে ভালো ভালো কচুরি জিলিপি বিক্রি হয়, খাচ্ছিলেন ঘুরে ঘুরে। অনুপম পাত্র আমাদের প্রতিনিধি, দেখুন গিয়ে কী ধরলেন। বলছি আপনি বুথের মধ্যে কি করছেন? হ্যাঁ, জিজ্ঞেস করছি। ভেতরে তো স্টেট পুলিশের অ্যালাউ নেই। না, আমি জিজ্ঞেস করছি ওদের কিছু কোনো গন্ডগোল হয়েছে জিজ্ঞেস করছি। গন্ডগোল হয়েছে কিনা? আপনি ভেতরে ঢুকলেন কেন? আমি গন্ডগোল হয়েছে জিজ্ঞেস করবো না? সেন্ট্রাল ফোর্স রয়েছে, আপনি ঢুকলেন? সেন্ট্রাল ফোর্সকে জিজ্ঞেস করার পর জিজ্ঞেস করছি আগে। আপনি ঢুকলেন কেন? ঢুকতে বেরিয়ে কি কারণে ঢুকলেন? জিজ্ঞেস করার জন্য। কাকে জিজ্ঞেস করলেন? কি পারপাসে ঢুকলেন? আমি অথরিটি আছে আপনার? হ্যাঁ, আপনার অথরিটি আছে? অথরিটি আমার স্যার বলেছে দেখে আসুন, তো বলে দেখে আসুন। ও স্যার, আমি গন্ডগোল দেখে এলাম, কিছু ব্যাপার নেই। তাহলে আপনি ভেতরে ঢুকছেন, উনি তো বলছেন উনি কিছু বলবেন বলেছে। আপনি কি চার্জে রয়েছেন? ডিউটি ভোটার কার্ড, এটা আপনার অফিসিয়াল কার্ড, কিন্তু আপনি ভোটের ডিউটির জন্য আলাদা কোনো ভোটের ডিউটির জন্য কি নাম আপনার? আমার বি চক্রবর্তী দেখাচ্ছে। আরে বাবা, আমাকে বলেছে যে গন্ডগোল হচ্ছে দেখে আসুন। কে বলছে আপনাকে? ভেতরে তো এলাও নেই। এলাও তো নয়, আমি জানি তো, এলাকা না। বারবার একটা কথা বলছি কেন? আমি এটাই তো জিজ্ঞেস করছি। আপনাকে তো বললাম যে আমি জিজ্ঞেস করতে গেলাম যে কোনো ঝামেলা হচ্ছে কি, ওকে বাড়ি থেকে জিজ্ঞেস করলাম, করে চলে এলাম। তো পারেন না,
আপনি যে কথাটা বলছেন ঠিকই আছে। কি ভুল বলছি? না, আমি তো ভুল বলছি। আপনার ভুল হলো? আমার ভুল হচ্ছে। যার ভিতরে যাওয়ারই অনুমতি নেই তিনি ভিতরে জিজ্ঞাসা করছেন কোনো ঝামেলা হয়েছে কি? কেন বলুন শতরূপা, মানে ঝামেলা হলেই বান আর কি। আর যেখানে সত্যি ঝামেলা হচ্ছিল সেখানে দেখুন চুপ করে কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছিলেন ডায়মন্ড হারবারে। অনির্বাণ, রিপাবলিকে এটা খুব দোষ, যেখানে একটা দেখছো সাদা পুলিশ, সাদা ইউনিফর্ম পরা কলকাতা পুলিশের অবভিয়াসলি খুব সিনিয়র এসআই এর ওপরেই হবে, তিনি যাচ্ছেন নিজে স্বতঃস্ফূর্তভাবে জিজ্ঞেস করছেন ঝামেলা আছে, সেইটা আবার তোমরা ধরে নেগেটিভ পাবলিসিটি করছো, রেগে যাবে না তৃণমূল তোমাদের ওপর? ভেরি ব্যাড। আমি একটু কামিং ব্যাক টু দ্য মেন কোয়েশ্চেন, ইলেকশন কমিশনের প্রশ্নে ডায়মন্ড হারবার নিয়ে যখন কথা উঠলোই তোমার মনে থাকবে আমরা সকাল থেকে দেখানোর চেষ্টা করছিলাম যে স্টিকার লাগানো ববির নাম এবং পাশে বিজেপির যেটা যে লোগো এবং বাটন পুরো লিউকোপ্লাস দিয়ে লাগানো, যাতে সেখানে কোনোভাবে ভোট না পড়তে পারে। তারপরে আবার তৃণমূল যেদিন ইলেকশনের দিন, যেদিন কাউন্টিংয়ের দিন, যেদিন ববি এবং মানে বিজেপি ক্যান্ডিডেট এবং কাউন্টিং এজেন্ট তো বের করলে সিপিএম এর, আমার যত মনে হচ্ছে সিপিএম এর ক্যান্ডিডেট এবং তাদের কাউন্টিং এজেন্ট বের করে দিল। তারপরে বলে আরে আমরা 7 লক্ষ ভোটে জিতেছি, হই হই করে 7 লক্ষ ভোটে জিতেছি। তো হ্যাঁ, আমরা ডেফিনেটলি অফিসিয়ালি বিজেপির তরফ থেকে, বিজেপি ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে অফিসিয়াল প্রচুর কমপ্লেন গেছে রিগার্ডিং ইলেকশন কমিশন টু সেন্ট্রাল ইলেকশন কমিশন। তো সেই নিয়ে আমরা খুব যে খুশি, আমরা যে ভীষণ স্যাটিসফাইড তা কিন্তু আমি অফিসিয়ালি বলছি এই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আমি অখুশি শুধু নই, আমি সন্দিগ্ধ। আমার সন্দেহ দেখা দিচ্ছে তারা আদৌ পশ্চিমবঙ্গের ভোট লুট আটকাতে চায় কিনা। জন্টু পড়াই আমি প্রথমে বলি, দেখো 2009 নির্বাচনের প্রত্যক্ষ দায়িত্বে আমি যখন দেখেছিলাম বামফ্রন্টের সময় যে নির্বাচনের সাথে যুক্ত বিভিন্ন আধিকারিক তাদের জেলা বদল করা হয়েছিল, মানে আমি বলছি যে অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নে, প্রত্যেকটা স্তরে অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নে নির্বাচন কমিশন দায়বদ্ধ এবং স্বচ্ছ নিয়োগের জন্য প্রত্যেকটা মেশিনারিতে তারা যে একটা ড্রামাটিক্যাল চেঞ্জ আনতে পারে সেটা আমরা কিন্তু দেখেছিলাম এবং নির্বাচনটা ওই সময় আমরা করিয়েছিলাম। আজকে আমি বলছি একদম নির্লজ্জর সীমা পার করে গেছে নির্বাচন কমিশন, প্রেজেন্ট নির্লজ্জতার সব সীমা পার করে গেছে। এদের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, কোনো নেই। তা না হলে, আর আমি একটা কথা শেষ বলছি, এই সরকারকে হারাতে গেলে ভোটে এইভাবে ডেমোক্রেটিক ওয়েতে করা যাবে না। তৃণমূল ডেমোক্রেসি বোঝে না, তৃণমূল ডেমোক্রেসি বোঝে না, কিচ্ছু বোঝে না। চট করে 10 সেকেন্ডে প্লিজ সময় খুব বলছি যে কেউ বলে ভোট, আবার কেউ বলে ক্ষমতা দখলের লড়াই। তার আগেই যে পুলিশগুলো আসে তার মানে এইটা ক্ষমতা দখলের লড়াইয়ের জন্য একটা ঝামেলা হতে পারে, লুট হতে পারে, সন্ত্রাস হতে পারে, এই ভেবেই তো এই পুলিশগুলো যখন কল্যাণ চৌবের মতো লোক বলবে ইলেকশন কমিশনারের কোনো দোষ নেই, আর যখন শতরূপা ম্যাডামের মতো লোকরা বলবেন যে পুলিশকে সেন্ট্রাল ফোর্সকে তৃণমূল ম্যানেজ করে নিয়েছে, তাহলে সেন্ট্রাল ফোর্স আর ইলেকশন কমিশনের থাকার দরকার কি? আপনি সন্দিগ্ধতা প্রকাশ করলেন, আমি একদম টু দি পয়েন্ট বলবো। সারা ভারতবর্ষে কমিশন ভোট করাচ্ছে, তারপর সামান্য ভুল ত্রুটি থাকতে পারে, ইত্যাদি থাকতে পারে, আমাদের অনেক অভিযোগ আছে। পশ্চিমবঙ্গে এমন কি শক্তি আছে, মানে ভিন গ্রহ থেকে তো কোনো শক্তি আসেনি। এবং একটা কথা বলছি, এই একই কথা ডায়মন্ড হারবারের বিজেপির প্রার্থী ববি বলতে গেলেন এবং কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির তাকে সাসপেন্ড করলো। এখানেই 2-4 এইটাই ফেলাফি, এইটাই ফেলাফি। ইলেকশন কমিশন নিয়ে বিজেপির রাজ্যের নেতৃত্ব কল্যাণ চৌবু সহ যে ওপিনিয়নটা দিচ্ছে সেটা থেকে আমার ভয় লাগছে যে কেন এরা ইলেকশন কমিশনকে গার্ড করতে চাইছে। এদের কি মনে হচ্ছে যে যে কোনোভাবে যে কোনো সেন্ট্রাল এজেন্সিকে খারাপ বললে সেটা বিজেপির কে ব্যাডলি রিফ্লেক্ট করে? একেবারেই আমার প্রশ্ন সেখানে যে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে 4টে বিধানসভার উপনির্বাচনকে শান্তিপূর্ণ করতে পারে না, সেই নির্বাচন কমিশন কিভাবে সাধারণ মানুষকে আদৌ এই আশ্বাসটুকু দিতে পারে এবং মানুষ তা বিশ্বাস করবেন তাদের আশ্বাসে যে ভোটটা শান্তিপূর্ণ হবে, শুধু লম্বা চওড়া বুলি কপচানো ছাড়া? আমার প্রশ্ন ছিল সাধারণ মানুষের কাছে, ছাপ্পা ভোটে দেশের সেরা তৃণমূল। ফেসবুকে 90% মানুষ মনে করেছেন হ্যাঁ, 10% মানুষ মনে করেছেন না। আমার প্রশ্ন ছিল এই একই প্রশ্ন এক্স হ্যান্ডেলের কি পরিসংখ্যান দেখে নেব, এখানে 94% মানুষ মনে করেছেন হ্যাঁ, 6% মানুষ মনে করছেন না। চোখ রাখবো ইউটিউবের পরিসংখ্যানে। 1 ঘন্টায় 13,000 মানুষ রায় দিয়েছেন, 92% মনে করছেন হ্যাঁ, ছাপ্পা ভোটে দেশের সেরা তৃণমূল, 8% মানুষ মনে করছেন না। অর্থাৎ এ রাজ্যের মানুষ কি মনে করেন সেটা আপনাদের সামনে রয়েছে। এ রাজ্যের নির্বাচন কমিশন মানুষের সেই কনসেপ্টের, মানুষের সেই পারসেপশনের, মানুষের সেই মনোভাবের আদৌ তোয়াক্কা করে কিনা, আদৌ সেটাকে মাথায় রেখে নির্বাচন পরিচালনা করে কিনা, করায় কিনা,
সেটা আজকেই চারটে বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আপনারা দেখতে পেয়েছেন। এরপরে আর একটাই প্রশ্ন শুধু বাকি থাকে, তৃণমূল তো ভোট করাবে না ঠিক করেছে, নির্বাচন কমিশনও কি ভোট করাতে চায়? অনির্বাণের অগ্নিবার এখানে শেষ করছি, সঙ্গে তখন রিপাবলিক বাংলা।